আজকে আমরা কথা বলবো তথ্য আর যোগাযোগ প্রযুক্তি নিয়ে। আমাদের হাতে এইচএসসি আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের উপর বেশ কিছু নোট আর একটা লেকচারের ট্রান্সক্রিপ্ট আছে। উদ্দেশ্যটা শুধু পরীক্ষার প্রস্তুতি না, বরং এই বিষয়গুলো আমাদের জীবনকে আমাদের পৃথিবীকে কিভাবে প্রতিদিন নতুন করে গড়ছে তার গভীরে একটু ডুব দেওয়া। ঠিক তাই, কারণ এই প্রযুক্তিগুলো এখন আর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। এগুলো আমাদের হাতে, আমাদের ঘরে, আমাদের চিন্তা ভাবনার ভেতরে ঢুকে গেছে। আমাদের লক্ষ্য হবে এই পরিচিত ধারণাগুলোর ভেতরে যে চমকপ্রদ দিকগুলো আছে আর তাদের পেছনের মূলনীতিগুলো নিয়ে সহজভাবে কথা বলা। চলুন শুরু করা যাক। তাহলে একদম গোড়া থেকেই শুরু করি। আমাদের সোর্সগুলোর প্রথমেই যে ধারণাটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হলো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। কেনেডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহানের দেওয়া এই ধারণাটা তো এখন আমাদের বাস্তব, কিন্তু ব্যাপারটা কি শুধুই ইন্টারনেট থাকা নাকি এর চেয়েও বেশি কিছু? এটা একটা দারুণ প্রশ্ন, কারণ আমরা প্রায় বিশ্বগ্রাম বলতে শুধু ইন্টারনেটকেই বুঝি। কিন্তু আসলে এর ভিত্তিটা দাঁড়িয়ে আছে 5টি মূল স্তম্ভের ওপর। প্রথমটা হলো হার্ডওয়্যার, মানে আমাদের হাতে থাকা কম্পিউটার, স্মার্টফোন বা সার্ভার। আচ্ছা। দ্বিতীয়টা সফটওয়্যার, যেমন হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ বা গুগলের মতো সার্চ ইঞ্জিন। তৃতীয়টা হলো নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, মানে ইন্টারনেট। চতুর্থ হলো ডেটা বা তথ্য, যাই নেটওয়ার্কে প্রবাহিত হচ্ছে। আর পঞ্চমটা? পঞ্চমটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সাথে সবচেয়ে দুর্বল অংশ, মানুষের সক্ষমতা বা জ্ঞান। অর্থাৎ এই প্রযুক্তি ব্যবহার করার মতো দক্ষতা এবং সচেতনতা। এই 5টি যে কোনো একটি দুর্বল হলে পুরো বিশ্বগ্রামের ধারণাই কিন্তু নড়বড়ে হয়ে যায়। দারুণ পয়েন্ট। কারণ প্রযুক্তি তো সবার হাতে পৌঁছে গেছে, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করার জ্ঞান বা সক্ষমতা কি সবার মধ্যে সমানভাবে আছে? আমার তো মনে হয় এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। এই সক্ষমতার অভাবেই তো কত ধরনের সমস্যা তৈরি হচ্ছে। একদম ঠিক। আর যখন এই 5টি উপাদান একসাথে সঠিকভাবে কাজ করে, তখনই আমরা টেলিমেডিসিন, ই-লার্নিং বা ঘরে বসে ফ্রিল্যান্সিং করার মতো অবিশ্বাস্য সুবিধাগুলো পাই। বিশ্বগ্রামের আসল শক্তিটা এখানে। এটা শুধু ভৌগোলিক দূরত্বই কমায়নি, সুযোগের বৈষম্য অনেকটা কমিয়ে এনেছে। এই যে দূরত্ব কমানোর কথা বললেন, এখান থেকে আমরা সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় টপিকটাই যেতে পারি। এমন এক প্রযুক্তি যা শুধু দূরত্বই কমায় না, বরং আমাদের বাস্তবতার ধারণাকেই চ্যালেঞ্জ করে। আমি ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর এর কথা বলছি। অবশ্যই, বিশ্বগ্রাম আমাদের বাস্তব পৃথিবীকে সংযুক্ত করেছে, আর ভার্চুয়াল রিয়ালিটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন এক কৃত্রিম পৃথিবী তৈরি করছে। আমাদের সোর্সে একজন স্পিকারের মেটাকোয়েস্ট ভিআর হেডসেট ব্যবহারের একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। উনি বলছিলেন, হেডসেটটা পরার পর যখন একটা ভার্চুয়াল ক্রিকেট গেম খেলছিলেন, তখন একটা দ্রুতগতির বল ধেয়ে আসতেই উনি শারীরিকভাবে সরে গিয়েছিলেন, যদিও উনি ভালো করেই জানতেন যে উনি নিজের ঘরে নিরাপদে দাঁড়িয়ে আছেন। মস্তিষ্ককে এভাবে বোকা বানানোটা কতটা সহজ, এটাই তো প্রযুক্তির আসল শক্তি এবং একই সাথে ঝুঁকির জায়গা, তাই না? আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন। ভিআরের কাজই হলো আমাদের ইন্দ্রিয়গুলোকে, বিশেষ করে চোখ আর কানকে এমনভাবে প্রভাবিত করা যাতে মস্তিষ্ক কম্পিউটার জেনারেটেড পরিবেশটাকেই বাস্তব বলে ধরে নেয়। এর জন্য কিছু মূল উপাদানই লাগে, যেমন এফেক্টর, যেটা হতে পারে হেডসেট, সেন্সর লাগানো গ্লাভস বা পুরো স্যুট। এরপর আছে রিয়ালিটি সিমুলেটর নামের শক্তিশালী কম্পিউটার, যা এই ভার্চুয়াল জগৎটাকে তৈরি করে এবং ব্যবহারকারীর নড়াচড়ার সাথে সাথে পরিবর্তন করে। আর অবশ্যই লাগে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। এর ব্যবহার তো এখন আর শুধু গেম বা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নেই। পাইলটদের প্রশিক্ষণের জন্য ফ্লাইট সিমুলেটর ব্যবহার হচ্ছে, যেখানে তারা কোনো ঝুঁকি ছাড়াই বিমান চালানোর কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শিখছেন। ডাক্তাররা জটিল অপারেশনের অনুশীলন করছেন, এমনকি মহাকাশচারীরাও মহাকাশে যাওয়ার আগে ভার্চুয়াল পরিবেশে হাঁটা চলার অভ্যাস করছেন। ঠিক। তবে এর একটা অন্য পিঠও আছে। এই সম্মোহনী ক্ষমতার কারণেই এর ঝুঁকিটাও বেশি। দীর্ঘ সময় ধরে ব্যবহারে মানুষ বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, যা এক ধরনের সামাজিক বিচ্ছিন্নতা বা মনুষ্যত্বহীনতা তৈরি করে। এছাড়া স্বাস্থ্যের ঝুঁকি তো আছেই, বিশেষ করে চোখ আর মস্তিষ্কের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে।
তাহলে একদিকে আমরা দেখছি প্রযুক্তি দিয়ে মানুষের জন্য কৃত্রিম জগৎ তৈরি করা হচ্ছে, আবার অন্যদিকে যন্ত্রকে মানুষের মতো বুদ্ধি দিয়ে বাস্তব জগতে কাজ করানোর চেষ্টা চলছে। আমি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কথা বলছি। চ্যাটজিপিটি ব্যবহার করে অ্যাসাইনমেন্ট লেখা থেকে শুরু করে মিডজর্নি দিয়ে ছবি তৈরি করা, এআই এখন আমাদের প্রতিদিনের সঙ্গী। এআই এর মূল ধারণাটাই হল যন্ত্রকে মানুষের মতো চিন্তা করার, শেখার এবং সমস্যার সমাধান করার ক্ষমতা দেওয়া। এর একটা খুব গুরুত্বপূর্ণ শাখা হল মেশিন লার্নিং। এখানে বিপুল পরিমাণ ডেটা দেখিয়ে একটা মডেলকে প্রশিক্ষিত করা হয়। যেমন একটা মেশিনকে লক্ষ লক্ষ বিড়ালের ছবি দেখিয়ে শেখানো হয় বিড়াল চিনতে। কিন্তু মানুষের মতো চিন্তা করা, এই কথাটাকে একটু সরলীকরণ হয়ে গেল না? কারণ মানুষের চিন্তার মধ্যে তো আবেগ, সৃজনশীলতা, নৈতিকতাবোধ, এমনকি ভুল করার প্রবণতাও থাকে। মেশিন কি সত্যি সেভাবে চিন্তা করতে পারে, নাকি এটা আসলে খুব উন্নত মানের প্যাটার্ন মেলানো? চমৎকার প্রশ্ন। বর্তমানে আমরা যে এআই দেখছি তা মূলত ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন খুঁজে বের করার কাজেই সীমাবদ্ধ। একে বলা হয় সংকীর্ণ বা ন্যারো এআই। এটি নির্দিষ্ট কাজে মানুষের চেয়েও দক্ষ হতে পারে, কিন্তু এর নিজস্ব চেতনা বা সজ্ঞা নেই। যেমন রিইনফোর্সমেন্ট লার্নিং নামে একটা পদ্ধতি আছে, যেখানে একটা এআই পুরস্কার আর শাস্তির মাধ্যমে শেখে, অনেকটা বাচ্চাকে ভালো কাজের জন্য চকলেট দেওয়া আর খারাপ কাজের জন্য বকা দেওয়ার মতো। ভুল করতে করতে সে শেখে, কিন্তু সে বোঝে না কেন এটা ভুল। আর এই বুদ্ধিমত্তাকে যখন একটা যান্ত্রিক শরীর বা কাঠামো দেওয়া হয় তখনই তো রোবোটিক্সের জন্ম, তাই না? হ্যাঁ, ঠিক তাই। যেমন টেসলার কারখানায় রোবটগুলো গাড়ি তৈরি করছে। একদম। এআই হলো মস্তিষ্ক আর রোবট হলো তার শরীর। একটি রোবটের প্রধান অংশগুলোর মধ্যে আছে প্রসেসর বা এর মস্তিষ্ক, পাওয়ার সিস্টেম বা শক্তি উৎস, অ্যাকচুয়েটর মানে মোটর বা যা দিয়ে সে নড়াচড়া করে, এবং সেন্সর যা দিয়ে সে তার চারপাশের পরিবেশ সম্পর্কে তথ্য নেয়। শিল্প কারখানা, ঝুঁকিপূর্ণ কাজ যেমন খনিতে বা পারমাণবিক কেন্দ্রে কাজ করা, এমনকি যুদ্ধক্ষেত্রেও এখন রোবটের ব্যবহার বাড়ছে। কিন্তু এর ফলে তো একটা বড় ভয়ও তৈরি হচ্ছে, মানুষের চাকরি হারানোর ভয়। যে কাজগুলো পুনরাবৃত্তিমূলক, সেগুলো যদি রোবট আরও ভালোভাবে করতে পারে, তাহলে মানুষেরা কি করবে? এটাই প্রযুক্তির সবচেয়ে বড় সামাজিক চ্যালেঞ্জ। একদিকে যেমন উৎপাদনশীলতা বাড়ছে, তেমনি অন্যদিকে কর্মসংস্থানের কাঠামো বদলে যাচ্ছে। এর সমাধান হল নতুন ধরনের দক্ষতার উপর জোর দেওয়া, যা মেশিন সহজে অনুকরণ করতে পারে না, যেমন সৃজনশীলতা, জটিল সমস্যার সমাধান এবং মানুষের সাথে মানুষের যোগাযোগ। তাহলে একদিকে আমরা দেখছি যন্ত্রকে মানুষের মতো কাজ করার ক্ষমতা দেওয়া হচ্ছে, আর অন্যদিকে প্রযুক্তি ব্যবহার করে মানুষের শরীরের ভেতরে এমন সব কাজ করা হচ্ছে যা আগে কল্পনাও করা যেত না। আপনার নোটের পরের বিষয়টি ঠিক এমনই এক অবিশ্বাস্য চিকিৎসা প্রযুক্তি নিয়ে, ক্রায়োসার্জারি। এটা নাকি রক্তপাতহীন অপারেশন। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা তেমনই। এখানে ছুরি কাঁচির বদলে ব্যবহার করা হয় চরম ঠান্ডা ক্রায়োপ্রোব নামের একটি বিশেষ সূচের মতো যন্ত্র দিয়ে ত্বকের আক্রান্ত অংশে তরল নাইট্রোজেন বা আর্গনের মতো গ্যাস পাঠানো হয়। ভাবুন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেখানকার তাপমাত্রা হুট করে -196 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়। -196 ডিগ্রি, এটা তো অ্যান্টার্কটিকার সবচেয়ে শীতলতম তাপমাত্রার চেয়েও প্রায় দ্বিগুণ ঠান্ডা। ঠিক তাই। এই চরম ঠান্ডায় আক্রান্ত কোষগুলোর ভেতরের পানি জমে বরফে পরিণত হয় এবং কোষগুলো ফেটে গিয়ে ধ্বংস হয়ে যায়। যেহেতু এখানে কোনো কাটাছেঁড়া হয় না, তাই রক্তপাতও হয় না এবং সেরে উঠতেও কম সময় লাগে। ত্বকের ছোট টিউমার বা ক্যান্সারের চিকিৎসায় এটা খুব কার্যকর। বাহ! প্রযুক্তি কিভাবে আমাদের শরীরকে সারিয়ে তুলছে তা ভাবতেও অবাক লাগে। আবার শনাক্তকরণের ক্ষেত্রেও তো প্রযুক্তি এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমি বায়োমেট্রিক্সের কথা বলছি। আমরা তো রোজই ফোন আনলক করতে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি। আমার তো মাঝে মাঝে ভেজা হাতে ফোনের সেন্সর কাজই করতে চায় না, তখন খুব বিরক্ত লাগে। এই প্রযুক্তিগুলো আসলে কতটা নির্ভুল? আপনার অভিজ্ঞতাটা খুব কমন। বায়োমেট্রিক্স হল মানুষের অনন্য শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে তাকে শনাক্ত করার পদ্ধতি। শারীরিক পদ্ধতির মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন, চোখের আইরিস ও রেটিনা স্ক্যান এবং ডিএনএ। আর আচরণগত পদ্ধতির মধ্যে আছে কণ্ঠস্বর বা স্বাক্ষর।
আপনার প্রশ্নের উত্তরে আসি, নির্ভুলতার দিক থেকে ডিএনএ ম্যাচিং সবচেয়ে শক্তিশালী, কিন্তু এটা খুবই ব্যয়বহুল আর সময় সাপেক্ষ, তাই দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় না। আপনার নোটে আইরিস এবং রেটিনা স্ক্যানের কথাও আছে। এই দুটো তো চোখ সম্বন্ধীয়, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা আসলে কি? একটা তো চোখের রঙিন অংশ, আর অন্যটা ভেতরের রক্তনালী, তাই না? কোনটা বেশি নিরাপদ? আপনি ঠিক ধরেছেন। আইরিস হল চোখের মণির চারপাশের রঙিন অংশ, আর রেটিনা হল চোখের একদম পেছনের স্তরে থাকা রক্তনালীর জাল। দুটোই প্রত্যেক মানুষের জন্য অনন্য। তবে রেটিনা স্ক্যানার বেশি নিরাপদ বলে মনে করা হয়, কারণ রেটিনার প্যাটার্ন নকল করা প্রায় অসম্ভব, কিন্তু এর জন্য চোখে আলো ফেলতে হয়, যা অনেকের কাছে অস্বস্তিকর। তাই এয়ারপোর্ট বা খুব সংবেদনশীল জায়গায় আইরিস স্ক্যানার বেশি দেখা যায়, আর ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রেকগনিশন সুবিধা আর খরচের মধ্যে একটা ভালো ভারসাম্য তৈরি করে বলে এগুলোই সবচেয়ে জনপ্রিয়। আমরা বিশ্বগ্রামের মতো বড় ধারণা থেকে শুরু করে শরীরের কোষ বা চোখের রেটিনার মতো সূক্ষ্ম স্তরে প্রযুক্তির ব্যবহার দেখলাম। এবার চলুন আরও গভীরে যাই, একেবারে জীবন আর পদার্থের মূল কাঠামোতে। আমাদের সোর্সগুলোতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানোটেকনোলজির কথা বলা হয়েছে। এই দুটো ক্ষেত্র আসলেই প্রযুক্তির ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল কোনো জীবের ডিএনএ বা জিনোমে পরিবর্তন এনে নতুন বৈশিষ্ট্য তৈরি করা। এর সবচেয়ে বড় উদাহরণ হল ইনসুলিন তৈরি। এই ব্যাপারটা একটু বিস্তারিত বললে ভালো হয়, কারণ আমরা জানি যে এটা ডায়াবেটিস রোগীদের জন্য কতটা জরুরি। অবশ্যই, একটা সময় ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন সংগ্রহ করা হতো লক্ষ লক্ষ শূকর বা গরুর অগ্নাশয় থেকে। এটা ছিল অত্যন্ত ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং অনেকের শরীরে অ্যালার্জিও হতো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেই পুরো প্রক্রিয়াকে বদলে দিয়েছে। বিজ্ঞানীরা মানুষের ইনসুলিন তৈরির জন্য দায়ী জিনটিকে আলাদা করে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে জুড়ে দিয়েছেন। এখন এই প্রোগ্রাম করা ব্যাকটেরিয়াগুলোই এক একটা ইনসুলিন তৈরির কারখানায় পরিণত হয়েছে। এটা চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী পরিবর্তন। অবিশ্বাস্য। আর ন্যানোটেকনোলজি, এটা তো আরও ক্ষুদ্র স্তরের ব্যাপার, তাই না? হ্যাঁ, ন্যানোটেকনোলজি কাজ করে আণবিক বা পারমাণবিক পর্যায়ে, সাধারণত 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে। 1 ন্যানোমিটার কতটা ছোট তা বোঝানোর জন্য বলি, একটা মানুষের চুল প্রায় ৮০,০০০ থেকে 1 লাখ ন্যানোমিটার চৌড়া। এই ক্ষুদ্র পর্যায়ে পদার্থের বৈশিষ্ট্য বদলে যায়। এর একটা দারুণ উদাহরণ হল সানস্ক্রিন। সানস্ক্রিন কিভাবে? অনেক সানস্ক্রিনে টাইটেনিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচায়। আগে এর বড় কণা ব্যবহার করা হতো, যা ত্বকের ওপর একটা সাদা আস্তরণ তৈরি করত, কিন্তু এখন ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। এই ক্ষুদ্র কণাগুলো চোখে দেখা যায় না, তাই ত্বকে কোনো সাদা স্তর পড়ে না, কিন্তু সূর্যের রশ্মি আটকানোর কাজটা আরও ভালোভাবে করে। এটাই ন্যানোটেকনোলজির জাদু। এত সব অবিশ্বাস্য ক্ষমতার কথা শোনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, নৈতিকতার প্রশ্ন। কারণ এই প্রযুক্তিগুলোর অপব্যবহারের সুযোগও তো অসংখ্য। অবশ্যই, এবং এই সচেতনতাটা খুব জরুরি। আমাদের সোর্সগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈতিক ইস্যু তুলে ধরা হয়েছে, যেমন সফটওয়্যার পাইরেসি, অর্থাৎ কোনো সফটওয়্যার তার নির্মাতার অনুমতি ছাড়া কপি বা ব্যবহার করা। এটা সরাসরি তাদের মেধাসত্ত্ব চুরি করার শামিল। এরপর আছে হ্যাকিং এবং ফিশিং। হ্যাকিং তো আমরা বুঝি, অন্যের সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করা। কিন্তু ফিশিং জিনিসটা কি? ফিশিং হলো এক ধরনের প্রতারণা। আপনাকে হয়তো একটা ইমেল বা মেসেজ পাঠানো হলো, যা দেখতে হুবহু আপনার ব্যাংক বা ফেসবুকের ওয়েবসাইটের মতো। আপনি সরল বিশ্বাসে সেখানে আপনার ইউজারনেম পাসওয়ার্ড দিলেন, আর সাথে সাথেই আপনার তথ্য চুরি হয়ে গেল। এটা অনেকটা মাছ ধরার জন্য টোপ ফেলার মতো, তাই নামটা ফিশিং। আর প্লেজিয়ারিজম বা কুম্ভিলোকবৃত্তি তো একাডেমিক জগতে একটা বিশাল সমস্যা। অন্যের লেখা, গবেষণা বা ধারণা কোনো স্বীকৃতি ছাড়াই নিজের নামে চালিয়ে দেওয়া। ঠিক তাই, এ সবগুলি গুরুত্বপূর্ণ সাইবার ক্রাইম এবং অনৈতিক কাজ। প্রযুক্তি আমাদের হাতে যে শক্তি তুলে দিয়েছে, তা দায়িত্বের সাথে ব্যবহার করার শিক্ষাটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট, এই প্রযুক্তিগুলো শুধু পাঠ্য বইয়ের কিছু নীরস টপিক নয়, এগুলোই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে প্রতিনিয়ত আকার দিচ্ছে। বিশ্বগ্রাম থেকে ভার্চুয়াল জগৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আমাদের জিনের কাঠামো বদলে দেওয়া, সবকিছুই আপস মে সংযুক্ত।
আমরা আসলে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে বাস্তব আর ভার্চুয়ালের মধ্যকার রেখাটা দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে। প্রতিটি প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করছে, তেমনি নতুন নতুন সামাজিক, অর্থনৈতিক আর নৈতিক চ্যালেঞ্জেসও ছুড়ে দিচ্ছে। তাহলে আমাদের শ্রোতাদের জন্য আজকের ভাবনাটা এখানেই ছেড়ে যায়। যখন যন্ত্র মানুষের মতো ভাবতে শিখছে এবং মানুষ ভার্চুয়াল জগতে বসবাস করতে শুরু করছে, তখন মানুষ হিসাবে আমাদের পরিচয়ের সীমা ঠিক কোথায়? যন্ত্রের বুদ্ধি আর মানুষের চেতনার মধ্যে পার্থক্যটা কি আসলেই টিকে থাকবে?